আমরা অনেকেই মনে করি ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, একদম ঘড়ি ধরে চলা, রোবটের মতো কাজ করা কিংবা সারাদিন নিজেকে ব্যস্ত রাখা। কিন্তু সত্যি বলতে এটা হলো ডিসিপ্লিনের একদম বেসিক পর্যায়ে। তবে প্রকৃত ডিসিপ্লিন কি তা পৃথিবীর মাত্র 1% মানুষ বুঝতে পারে, আর এই 1% মানুষই বাকি 99% মানুষের থেকে অনেক বেশি এগিয়ে থাকে। নগর বায়োস্কোপের এই ভিডিওতে আজ আমি আপনাদের একটি রাজ্য, একজন বিচক্ষণ রাজা এবং তার 3 জন মন্ত্রীর গল্প শোনাবো। যে গল্পটি থেকে আপনি এমন 6টি সিক্রেট সম্পর্কে জানতে পারবেন যেগুলো আপনাকে সাধারণ মানুষদের থেকে একদমই আলাদা করে তুলবে। এই গল্পটি থেকে আপনি শিখবেন কেন কঠোর পরিশ্রম করার পরে অনেকে পিছিয়ে পড়ে, আর কেন সামান্য কিছু মানুষ অবলীলায় বড় বড় সাফল্য ছিনিয়ে আনতে পারে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের এই 6টি শিক্ষা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গল্পের শুরুটা হয়েছিল অনেক বছর আগের একটি সমৃদ্ধ রাজ্য থেকে। সেই রাজ্যের রাজা ছিলেন যেমন দয়ালু তেমনি বুদ্ধিমান। তিনি শুধু রাজ্য শাসন করতেন না, বরং নিজের প্রজারা কেমন আছে, কিভাবে তাদের ভালো করা যায়, কি করলে তারা আরও ভালো থাকবে সেই চিন্তায় সারাদিন মশগুল থাকতেন। আর এই কারণেই তার রাজ্য ছিল সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য। রাজাকে সাহায্য করার জন্য তার 3 জন মন্ত্রী ছিল। এক একজন এক এক কাজে পারদর্শী। কেউ হয়তো পড়াশোনায় খুবই পারদর্শী, কেউ আবার গাধার খাটুনি খাটতে পারত, মানে অসম্ভব পরিশ্রমী। কিন্তু এই 2 জন মন্ত্রীর ভিড়ে রাজার সবচেয়ে কাছের বা প্রিয় একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল জীবান। কিন্তু মজার ব্যাপার হলো, জীবান দেখতে বাকিদের মতো ছটফট করা মানুষ ছিল না। সে ছিল খুবই শান্ত। অন্য মন্ত্রীরা রাজাকে খুশি করার জন্য সারাক্ষণ মুখে বড় বড় কথা বলতেন, মাঝে মাঝে আবার রাজার সামনে খুব কাজের ভাব দেখাতেন। কিন্তু জীবান ছিল একেবারেই আলাদা। সে শুধু রাজার সামনেই নয়, বরং যখন সে একা থাকতো, যখন তাকে কেউ দেখার মতো থাকতো না, তখনও সে নিজের কাজটা মনোযোগ দিয়ে করত। জীবানের এই অদ্ভুত ডিসিপ্লিন রাজার খুব পছন্দ ছিল, আর বাকি 2 মন্ত্রী এটা দেখে মনে মনে ভীষণ জ্বলত। তারা ভাবতো যে আমরা তো পড়াশোনা জানি, এত খাটাখাটনি করি, তাও রাজা কেন ওই জীবানকেই এত বেশি গুরুত্ব দেয়। এই কারণে তারা অনেক সময় রাজার কাছে গিয়ে অভিযোগও করত। রাজা তখন মুচকি হেসে বলতেন, সময় আসুক তখন তোমরাই বুঝতে পারবে জীবানের বিশেষত্ব কি। একদিন রাজা একটা অদ্ভুত সুযোগ পেলেন সবার পরীক্ষা নেওয়ার। রাজ্যে একটা বিশাল বড় নতুন রাস্তা তৈরির কাজ চলছিল। বহুদিন ধরে অনেক শ্রমিক মিলে সেই রাস্তাটা তৈরি করছে। কাজ যখন প্রায় শেষ, তখন রাজা তার 3 জন মন্ত্রীকে ডাকলেন, যাদের মধ্যে একজন ছিল খুব বুদ্ধিমান, একজন ছিল পরিশ্রমী, আর অন্যজন ছিল রাজার সেই প্রিয় জীবান। রাজা তাদের বললেন, শোনো, আমাদের নতুন রাস্তাটার কাজ তো প্রায় শেষ। আমি চাই তোমরা একে একে গিয়ে সেই রাস্তাটা একবার ঘুরে দেখে আসো। পুরো রাস্তাটা কেমন হয়েছে, কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেটা এসে আমাকে বিস্তারিত জানাবে। আর এই কাজের উপর ভিত্তি করেই আমি তোমাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। এই কথা শুনে মন্ত্রীরা তো মহা খুশি। তারা ভাবলো এটাই সেরা সুযোগ রাজার সামনে নিজেকে প্রমাণ করার। কিন্তু তারা জানতো না যে ওই রাস্তার মাঝখানে রাজা নিজে এমন কিছু করে রেখেছে যার মাধ্যমে তাদের আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। তো রাস্তা পরিদর্শনের জন্য সবার আগে বের হলেন সেই পরিশ্রমী মন্ত্রী। তিনি ভাবলেন রাজাকে দেখাতে হবে আমি কতটা খাটতে পারি। তাই তিনি কোনো ঘোড়া বা রথ নিলেন না, একদম পায়ে হেঁটে রোদের মধ্যেই সেই মাইলের পর মাইল দীর্ঘ রাস্তাটা পরিদর্শন করতে লাগলেন। তিনি ঘামছেন, হাঁপাচ্ছেন, তাও থামছেন না। রাস্তার প্রতিটি কোণা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। পুরো রাস্তা ছিল ভীষণ চমৎকার, কিন্তু হঠাৎ এক জায়গায় গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন রাস্তার ঠিক মাঝখানে বিশাল এক ময়লার স্তূপ, পাথর আর ভাঙা কিছু জিনিসপত্র পড়ে আছে। সেগুলো দেখে তিনি বেশ বিরক্ত হলেন। মনে মনে ভাবলেন, এই শ্রমিকগুলো যে কি কাজ করে, রাস্তার মাঝখানে কেমন এই আবর্জনাগুলো ফেলে রেখেছে। এরপর তিনি সেই ময়লার স্তূপ পাশ কাটিয়ে সাবধানে চলে গেলেন এবং ভাবলেন, যাক, আমি তো দেখে নিলাম সমস্যাটা কোথায়। রাজাকে গিয়ে এই রিপোর্টটা দিলেই তিনি বুঝবেন যে আমি রাস্তাটা কত খুঁটিয়ে দেখেছি। এরপর পালা এলো সেই বুদ্ধিমান মন্ত্রীর। তিনি কিন্তু আবার পরিশ্রমী মন্ত্রীর মতো অতটা কষ্ট করতে রাজি ছিলেন না। তিনি ভাবলেন, আমি কেন রোদে পুরব, বরং আমি বুদ্ধি খাটাই। তিনি একটা ঘোড়ার গাড়ি নিয়ে রাজকীয় ভঙ্গিতে রওনা হলেন। সাথে নিলেন 2-3 জন সিপাহী। যেতে যেতে তিনি যখন সেই ময়লার স্তূপের সামনে পৌঁছালেন, তখন তার মেজাজ একেবারে বিগড়ে গেল। তিনি গাড়ি থেকে নেমে নাক কুঁচকে বললেন, ছি, এই রাজ্যে কি কোনো নিয়মকানুন নেই? রাস্তার মাঝখানে এত ময়লা পাথর পড়ে আছে আর কারোই চোখে পড়ছে না। মন্ত্রী হিসেবে আমার কাজ তো শুধু চেক করা, ময়লা পরিষ্কার করা তো আমার কাজ না। তিনিও সেই ময়লার স্তূপের এক পাশ দিয়ে কোনো মতে গাড়ি চালিয়ে চলে গেলেন এবং মনে মনে একটা লম্বা লিস্ট বানালেন যে রাজাকে গিয়ে কিভাবে গুছিয়ে এই সমস্যার কথাটা বলবেন। রাজদরবারে ফিরে গিয়ে প্রথম 2 মন্ত্রী খুবই গর্বের সাথে রাজার সামনে দাঁড়ালেন। পরিশ্রমী মন্ত্রী বললেন, মহারাজ, আমি রোদে পুড়ে পায়ে হেঁটে সব দেখেছি। রাস্তা তো ভালোই, তবে অমুক জায়গায় কিছু ময়লা পড়ে আছে। এরপর বুদ্ধিমান মন্ত্রী এসে আরো বাড়িয়ে বললেন, মহারাজ, আপনার লোকজনেরা ঠিকমতো কাজ করছে না। আমি গিয়ে দেখলাম রাস্তার মাঝখানে পাথরের স্তূপ পড়ে আছে। আমি সব নোট করে এনেছি।
রাজা শান্তভাবে সব শুনলেন, কিন্তু তিনি একটু অবাক হলেন না, কারণ তিনি মনে মনে জীবনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানতেন জীবনের রিপোর্টটা বাকিদের চেয়ে আলাদা হবে। কিন্তু জীবন তখনও ফেরেনি। সূর্য ডুবে রাত হয়ে গেল, তাও জীবনের কোনো দেখা নেই। বাকি মন্ত্রীরা হাসাহাসি শুরু করলো। কি ব্যাপার, জীবনের তো কোনো খবরই নেই, হয়তো কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত যখন গভীর হলো তখন দেখা গেল জীবন রাজদরবারে ঢুকেছে। তার চেহারা তখন একদমই চেনা যাচ্ছিল না। তার পুরো শরীর ধুলোবালি আর কাদা মেখে একাকার। পরনের সুন্দর রাজকীয় পোশাকটা ঘামে ভেজে এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে পাহাড় সমান কোনো কাজ করে এসেছে। তাকে এই অবস্থায় দেখে বাকি মন্ত্রীরা তো হেসেই কুল পাচ্ছিল না। তারা এক উপরের কানে কানে বলতে লাগলো, দেখো দেখো, রাস্তার ইন্সপেকশন করতে গিয়ে সে নিজের কি দশা করে এসেছে, এ নাকি আবার আমাদের সাথে টেক্কা দেবে। রাজা জীবনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং জিজ্ঞেস করলেন, জীবন, তোমার এত দেরি হলো কেন, আর তোমার এই অবস্থাই বা কিভাবে হলো? জীবন হাবাতে হাবাতে রাজার সামনে হাঁটু গিরে বসলো। সে তার কাপড়ের ভাঁজ থেকে উজ্জ্বল চকচকে একটি হিরে বের করে রাজার সামনে রাখলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আরে, এটা তো সেই রাজকীয় হিরে যা কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। জীবন শান্ত গলায় বলতে শুরু করলো, মহারাজ, ক্ষমা করবেন দেরি হওয়ার জন্য। আমিও বাকি মন্ত্রীদের মতো রাস্তার সেই ময়লার স্তূপটা দেখেছিলাম, কিন্তু আমি যখন সেই ময়লার সামনে গিয়ে দাঁড়ালাম তখন আমার মনে হলো আমি যদি এই ময়লাটা না সরিয়ে চলে যাই তবে কাল সকালে প্রজারা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তখন তাদের অনেক কষ্ট হবে। হয়তো কারো গাড়ি উল্টে যাবে বা কেউ আঘাত পাবে। অন্যদিকে আমার সাথে কোনো কোদাল বা ঝুড়ি ছিল না মহারাজ, তাই আমি নিজের হাতেই সেই বড় বড় পাথরগুলো সরাতে শুরু করি। অনেকক্ষণ ধরে পাথর আর কাদা সরানোর পর যখন আমি একদম শেষ পাথরটা তুললাম তখন তার নিচে আমি এই হিরেটা পড়ে থাকতে দেখি। আমি বুঝতে পারলাম রাস্তা পরিষ্কার না করে শুধু দেখে চলে গেলে এই হীরাটা হয়তো কোনোদিনও পাওয়া যেত না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মহারাজ। রাস্তা এখন পুরোপুরি পরিষ্কার। জীবনের এই কথা শুনে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। বাকি দুই মন্ত্রী লজ্জায় মাথা নিচু করে ফেলল। রাজা তখন আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো সবাই, আমি ইচ্ছা করেই ওই মলার স্তূপের নিচে হীরাটা লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম পরিশ্রমী মন্ত্রী অনেক পরিশ্রম করবে কিন্তু সমাধান করবে না। আমি জানতাম বুদ্ধিমান মন্ত্রী অনেক দোষ খুঁজবে কিন্তু হাত নোংরা করবে না। কিন্তু আমি এও জানতাম জীবনের মধ্যেই আছে আসল ডিসিপ্লিন। রাজা সবার দিকে তাকিয়ে জোর গলায় বললেন, আসল ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মানা নয়, আসল ডিসিপ্লিন মানে হলো নিজের দায়িত্বকে সবার উপরে রাখা। এমনকি যখন কেউ তোমাকে দেখছে না বা যখন কাজটা তোমার জন্য কঠিন মনে হচ্ছে তখনও তোমার কাজে এক বিন্দুও ছাড় দেওয়া যাবে না। জীবন আজ শুধু হীরাটা খুঁজে পায়নি, আজ সে প্রমাণ করেছে যে সে কেন এই রাজ্যের শ্রেষ্ঠ মন্ত্রী। রাজা সেই অতি মূল্যবান হীরাটি জীবনকেই পুরস্কার হিসেবে দিলেন এবং সেই সাথে তাকে রাজ্যের প্রধান মন্ত্রীর মর্যাদা দিলেন। বন্ধুরা, গল্পটি তো শুনলেন, এবার সময় এসেছে এই গল্পটি থেকে 6টি অমূল্য শিক্ষা জেনে নেওয়ার, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাম্বার 1, দায়বদ্ধতা। গল্পের প্রথম দুই মন্ত্রী কিন্তু দোষারোপ করছিল শ্রমিকরা কেন ময়লা সরালো না বা রাজা কেন আরো লোক নিয়োগ করলো না, কিন্তু জীবন তা করেনি। সে পরিস্থিতির পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। জীবনে যখন সমস্যা আসবে তখন অন্যদের উপর আঙুল না তুলে নিজেই সমাধানের হাল ধরুন। নাম্বার 2, নেতা হতে হলে আগে কাজ করতে হয়। জীবন শুধু আদেশ দেয়নি, সে নিজের হাত নোংরা করে কাজ শুরু করেছিল। মনে রাখবেন, সত্যিকারের লিডার বা সফল মানুষ তারা নয় যারা শুধু অন্যদের কাজ বুঝিয়ে দেয়, বরং তারা যারা নিজেরা উদাহরণ তৈরি করে কাজ করে দেখায়। আপনি যদি আপনার টিম বা পরিবারের কাছ থেকে ভালো কিছু চান, আগে নিজে তা করে দেখান। নাম্বার 3, ইগো ইজ এনিমি। দ্বিতীয় মন্ত্রী ভেবেছিল, আমি এত বুদ্ধিমান, আমি কেন ময়লা পরিষ্কার করব। এই অহংকার বা ইগো তাকে সাফল্যের হীরা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ডিসিপ্লিন হতে হলে নিজের ইগোকে বিসর্জন দিতে হয়। মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়, এটা শুধু আপনার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 4, ক্লান্ত অবস্থায়ও থেমে না যাওয়া। জীবন যখন রাস্তা পরিষ্কার করছিল সে প্রচণ্ড ক্লান্ত ছিল। তারও মন চাইছিল বাকিদের মতো কাজটা ফেলে রেখে বাড়ি যেতে, কিন্তু সে থামেনি। সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য এটাই, সাধারণ মানুষ ক্লান্ত হলে কাজ ছেড়ে দেয় আর সফল মানুষ কাজ শেষ করে তারপর বিশ্রাম নেয়। নাম্বার 5, সেলফ কমান্ড। নিজের মনকে শাসন করার নামই ডিসিপ্লিন। জীবন যখন একা ছিল তাকে দেখার মতো কেউ ছিল না, তবুও সে কাজটা করেছে। যখন কেউ আপনাকে দেখছে না তখন আপনি কি করছেন সেটাই নির্ধারণ করবে আপনি কতটা উপরে উঠবেন। নাম্বার 6, অনুমতির অপেক্ষা না করা। রাজা কিন্তু বলেননি রাস্তা পরিষ্কার করতে, শুধু দেখতে বলেছিলেন। কিন্তু জীবন জানতো রাস্তা পরিষ্কার করাটাই সঠিক কাজ। সাফল্যের জন্য সবসময় কারো আদেশের অপেক্ষা করবেন না। যেটা সঠিক কাজ এবং যেটা আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে তা দ্বিধাহীনভাবে শুরু করে দিন। বন্ধুরা,
আমাদের সবার জীবনের রাস্তায়ই ময়লার পাথরের মতো বাধা আসবেই। আপনি কি বাকিদের মতো অভিযোগ করে পাশ কাটিয়ে চলে যাবেন, নাকি জীবনের মতো হাত লাগিয়ে কাজে নেমে পড়বেন? সেই সিদ্ধান্তটা আপনার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।